আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিনে কাল শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। আগামী 2 মাস রাত্রি যাপন করতে পারবেন পর্যটকরা। মানতে হবে 12 নির্দেশনা। ময়মনসিংহের ভালুকায় রোপা আমনের ফলন ভালো হলেও কারেন্ট পোকার আক্রমণে ফসলহানির আশঙ্কা কৃষকের। এবং টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে ওয়াহিদুজ্জামানের মৃত্যুদণ্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা শেষে আগামীকাল থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে শুরু হবে পর্যটকবাহী জাহাজ চলাচল। পর্যটক পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বেশ কয়েকটি জাহাজ। ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবেন পর্যটকরা। যদিও গত 1 নভেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয় সরকার, কিন্তু নভেম্বরের রাত্রি যাপনে নিষেধাজ্ঞা থাকায় পর্যটকদের সাড়া না পেয়ে জাহাজ চলাচল শুরু করেনি জাহাজ মালিকরা। কক্সবাজার থেকে মুয়াজ্জম হোসেন সাইকেলের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে একসময় সারা বছরই পর্যটকদের পদভার থাকত, কিন্তু বর্তমানে পরিবেশ সংকটাপন্ন হওয়ায় বিধিনিষেধে সীমিত হয়েছে এখানকার পর্যটক সমাগম। তবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় পর্যটকদের অনাগ্রহে সেন্ট মার্টিন রুটে জাহাজ চালায়নি জাহাজ মালিকরা। অবশেষে 1 ডিসেম্বর থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে শুরু হবে পর্যটকবাহী জাহাজ চলাচল। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকায় জাহাজ চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস রাত্রি যাপনের সুযোগ দিয়েছে, সেহেতু আমরা পর্যটকদের যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা 1 তারিখ থেকে জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। সেন্ট মার্টিনের 80% মানুষই জীবিকা নির্বাহ করে পর্যটন ব্যবসার উপর। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য ও বিধিনিষেধ মেনে সময় সীমিতকরণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। এই 2 মাসের ব্যবসা দিয়ে আসলে কোনোভাবেই এবং সীমিত সংখ্যক পর্যটকদের সম্ভব না। পরিবেশের জন্য যা যা ইনস্ট্রাকশন আছে সেগুলো মেনে এটা সময়টা যদি বাড়ানো যেত, তাহলে এখানকার যে পর্যটনের জন্য যে পেশাজীবী গড়ে উঠছে তাদের জব সিকিউরিটি থাকতো, শিক্ষিত যুবকরা এটার সাথে এখানে একটা তারা ফিউচার দেখতে পেত। জেলা প্রশাসন বলছে, সেন্ট মার্টিন ভ্রমণে মেনে চলতে হবে মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা। প্রথমত হচ্ছে আমাদের প্রশাসনের দিক থেকে আমরা খুব স্ট্রিক্টলি এই বিষয়টি মনিটর করব যে আমাদের মন্ত্রণালয় থেকে দেয়া যে 12টি নির্দেশনা আছে এটি যেন ফলো করা হয়। সেন্ট মার্টিন ভ্রমণে টিকেটের সাথে দেয়া হবে ট্রাভেল পাস, ফলে কমে আসবে ভোগান্তি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রশাসনের দেয়া আশ্বাসে 3 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 6 লেনে উন্নতিকরণের দাবিতে ব্লকেট কর্মসূচি। এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়ার কেরানীহাট, চন্দনাইশের রওশনহাট এলাকায় এই কর্মসূচি পালন করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠন। এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। এ সময় বিক্ষুব্ধকারীরা 6 লেনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। এই মহাসড়কে প্রতিদিনের দুর্ঘটনা, স্থায়ী যানজট এবং জনদুর্ভোগ চরমে ওঠায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা এই কর্মসূচির সাথে একতা প্রকাশ করেন। রোপা আমনের ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশ ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে মাঠে ধান কাটার কাজ শুরু হলেও এই পোকার আক্রমণে আশানুরূপ ধান ঘরে তুলতে পারছেন না তারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকাতিয়া ও কাছিনা ইউনিয়নের কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ছায়াযুক্ত স্থানে এই পোকার আক্রমণ বেশি দেখা গেছে। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ময়মনসিংহের ভালুকায় কারেন্ট পোকার আক্রমণে ক্ষতির মুখে কৃষকরা।
আর যেসব ক্ষেতে গাছের ছায়া পড়ে সেসব ক্ষেতে এর প্রকোপ আরও অনেক বেশি। অনেক ক্ষেতেই ধানের গাছ পোকার আক্রমণের কারণে শুকিয়ে তারের মতো সরু হয়ে গেছে। ফলে যে ধান উঠেছে তা কৃষকের প্রত্যাশা পূরণ করতে পারছে না, গুনতে হচ্ছে লোকসান। আর তাই এই উপজেলার কৃষকদের চেষ্টা অন্তত উঠে আসুক এই মৌসুমের ধান লাগানোর খরচ। কারেন্ট পোকে ধান নষ্ট করে ফেলছে, গিরস তো পোষায় না। ক্ষতি করছি আমরা পয়সা খরচ করছি, এই পরিমাণে আমরা ফসল পাইছি না। এই বছর আর কি প্রথমে কারেন্ট পোকা আক্রমণে আমরা তেমন ভাবে কোনো লাভবান হচ্ছি না। বহুত ক্ষেত খাইয়া লাইছে, আমি যে কি করবো, ক্ষেতটা করতে দিব আর আমি নিজেই খাম করতে। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মৌসুমের শুরুতেই স্কোয়াড গঠন করে দিয়েছিলাম। প্রত্যেক ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার এবং আমাদের উপজেলা থেকে কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার যে সমন্বয়, তারা রেগুলারই মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। স্থানীয় কৃষিজীবীরা বলছেন বিভিন্ন ডিলারের পরামর্শে কীটনাশক প্রয়োগ করে ক্ষতি কিছুটা কমাতে পেরেছেন তারা। তবে বিষ প্রয়োগ নয়, তারা চান পোকার আক্রমণের স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলা বিএনপি আয়োজিত মোনাজাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এছাড়াও বরিশাল নগরীর বিএনপি অফিস চত্বরে বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের আয়োজনে বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে ঝালকাঠি কাঠালিয়ার আমুয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ বামনা পাথরঘাটা আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। হবিগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও এতিম শিশুদের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হবিগঞ্জ এতিমখানায় জেলা বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে নামে বেনামে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়ে পলাতক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে গ্রেফতারের পর সকালে দুদকের তদন্ত টিমের কাছে তাকে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। চলতি বছরের অক্টোবর মাসে তার দুর্নীতির কথা সামনে এলে তার বিরুদ্ধে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ২০২৫। ৫ দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্স অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ মহড়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করে। চূড়ান্ত দিনের মহড়ায় ছিল নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সোল্ডার লঞ্চ, সারফেস টু এয়ার মার্শাল ফায়ারিং, এন্ট্রি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপোর্ট চার্জ ফায়ার সহ নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল। শেষ দিনেই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা নৌজা খালিদ বিন ওয়ালিদ। মাগুরায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীর বহাল রাখা একটি টি ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শহরে চৌরঙ্গীর মোড়ে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মাগুরার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 10ম গ্রেড সহ ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে 250 বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে তারা হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করে। এদিকে ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। সকালে ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে 2 ঘণ্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি। এই সময় বিক্ষুব্ধরা বলেন, দ্রুত 10ম গ্রেড বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পালন করবেন তারা। অন্যদিকে একই দাবিতে কর্মবিরতিতে গেছে নোয়াখালীর 1253টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি। এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনীতি কখনো একসঙ্গে চলতে পারে না। তিনি অভিযোগ করেন, শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে বিএনপি জিহাদ ঘোষণা করেছে। কর্মসূচিতে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে ওয়াহিদুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। গত বছর 25 ফেব্রুয়ারি পারিবারিক বিরোধের জেরে দড়িপাড়া পশ্চিম পাড়ায় নিজের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে পিতা আব্দুল সামাদকে হত্যা করেন ওয়াহিদুজ্জামান। ঘটনার পর পুলিশ তদন্ত করে আসামিকে গ্রেফতার করে। পরে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড দেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।